টিএমসি কে প্রাসঙ্গিক করে রেখেছিল বিজেপি। আমি ড্যাম জানতাম যে হারবো, লোকসভার পর থেকে একটি দিন আমরা ছুটি পাইনি করবো। 15 বছরের সরকারের অবসান ঘটিয়ে পশ্চিমবাংলায় নতুন সরকারের আগমন ঘটল। গোটা পশ্চিমবাংলায় 15 বছর ধরে এই তৃণমূল সরকার চালাচ্ছিলেন। বিজেপির সম্ভাবনা কিছুটা ছিল, কিন্তু এতটা ভালো সম্ভাবনা হবে পশ্চিমবাংলা যে একক সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি, তেমনটা কিন্তু কেউ আশা করেনি। আমরা দেখলাম যে বিজেপির ফল ঘোষণার পরে 207টি আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো। আর এই গোটা পশ্চিম বাংলার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, অভিষেকের গড় বলা হয়, সেই দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল করলো বিজেপি। আর এই দক্ষিণ 24 পরগনার মধ্যে যাদবপুর সাংগঠনিক জেলা, সেই যাদবপুর সাংগঠনিক জেলায় 7টি বিধানসভার মধ্যে 4টি বিধানসভা কিন্তু ছিনিয়ে নিল বিজেপি। আর এই 4টি বিধানসভায় 1টি নয়, 2টি নয়, 3টি নয়, 4টি পদ্মফুল ফোটালেন সেই কারিগর মনোরঞ্জন জোয়ারদার, সাংগঠনিক জেলা সভাপতি বিজেপি। তিনি কিন্তু আজকে আমাদের স্টুডিওতে আছে, অর্থাৎ সোনারপুর বার্তার স্টুডিওতে আছে। তার সঙ্গে আমরা কথা বলবো যে কি স্ট্র্যাটেজি ছিল, কিভাবে সম্ভব হলো। অভিষেকের গড় বলে প্রসিদ্ধ এবং তৃণমূলের শক্ত ঘাঁটি এই দক্ষিণ 24 পরগনা, সেখানে যাদবপুর সাংগঠনিক জেলায় 4টি সিট তিনি কিভাবে বের করলেন। দাদা, সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত। নমস্কার। একদম প্রথমে আমরা আসবো যে এই যে জয়, গতকাল গোটা ভারতবর্ষ উঠে এসেছিল পশ্চিমবাংলার ব্রিগেড গ্রাউন্ডে। সেই জায়গায় আমরা যে দৃশ্য গতকাল দেখলাম, কি প্রতিক্রিয়া জানাবেন? দেখুন, গোটা ভারতবর্ষই পশ্চিমবঙ্গের জন্য অপেক্ষা করছিল, কারণ ভারতীয় জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা, যেটা জনসংঘের মাধ্যমেই যার জয়যাত্রা শুরু হয়েছিল, এবং ভারতবর্ষের কংগ্রেস বিরোধী যিনি প্রথম ফ্রন্টটা তৈরি করেছিলেন জনসংঘ গঠনের মাধ্যমে, তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মস্থান এবং এই পার্টির যিনি প্রতিষ্ঠাতা তার জন্মস্থান পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের মাটিতে তার আদর্শে প্রতিষ্ঠিত দল তারা সেবা করার সুযোগ পাবে না, এটা তো হতে পারে না। শ্যামাপ্রসাদের অকাল মৃত্যু আমাদের পশ্চিমবঙ্গে জনসংঘ তথা ভারতীয় জনতা পার্টিকে সেভাবে হয়তো মাটি দিতে পারেনি, এবং বাংলা ভাগ হয়ে যাওয়া, উদ্বাস্তু স্রোত এবং উদ্বাস্তু রাজনীতিকে কেন্দ্র করে বামপন্থীরা চলে আসার ফলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পিছনে ফেলে দেওয়া হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চর্চা করা হয়, কিভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে সেটা মানুষকে চর্চা করতে দেওয়া হয়, সেই ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আবার সেটাকে পুনর্চর্চার মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজ কেন গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে এসেছিল? কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কেবলমাত্র পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা কেবলমাত্র একটা দলের প্রতিষ্ঠা নয়, ভারতবর্ষের নিরাপত্তার জন্য পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসা খুবই প্রয়োজন ছিল। সেটা অমিত শাহ থেকে শুরু করে সকল কেন্দ্রীয় নেতৃত্ব অনুভব করছিলেন বলে পশ্চিমবঙ্গের দিকে প্রত্যেকের লক্ষ্য ছিল। আমরা আসবো এই সংবাদপত্র গোটা বিষয় নিয়ে আসবো। তার আগে আমি মনোরঞ্জন জোয়ারদার প্রফেসর কাছে আমি একটা প্রশ্ন রাখবো যে এই বিজেপি দলে আসা কেন এবং কার অনুপ্রেরণা এই বিজেপি দলে আসা, সেটা কবে? দেখুন, এই দক্ষিণ 24 পরগনায় ধ্রুবচাঁদ হালদার কলেজ, এটা দক্ষিণ বারাসত, এই কলেজে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর মাধ্যমে আমার ছাত্র জীবনের রাজনীতিতে হাতে খড়ি। মূলত বাজপেয়ীর কথা তখন শুনছি, কোনো পত্র পত্রিকায় তার 2-1টা বক্তৃতা, তখন তো এত মিডিয়া ছিল না, সেগুলো আমাদের কাছে কাটাছেড়া হয়ে আসতো আর কি। এই ধরুন 87-88 এরকম সময় এরকম শুনছি, এবং তারপরেই কলেজের রাজনীতিতে এবিভিপিতে যুক্ত হওয়া। আমার এক বন্ধু ছিলেন, তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ করতেন, তার সংস্পর্শে এসে এইসব বিষয়ে আমাদের জানা, এবং জাতীয়তাবাদী ভাবধারা প্রবণতা এর মধ্যে দিয়ে এটা ছিলই আমাদের মধ্যে, সেটা আরো চর্চা শুরু হয় এবিভিপির মধ্যে দিয়ে, এবং সেখান থেকে শুরু হয়। পরবর্তীকালে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কার থেকে পেয়েছেন? না, অনুপ্রেরণা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কিত পড়াশোনা যখন আমি পেলাম, বিশেষ করে যা ছিল আমার দেশ, একটি এই বইটা, এবং তার আগে কিছু ওই দৈনিক পত্রিকাতে একটা লেখা বেরোতো, সম্ভবত প্রণবেশ বাবুর একটি লেখা,
বুধবার করে বেরোতো, আমার মনে আছে, রবীন্দ্রনাথ সেনগুপ্ত, তার লেখা বেরোতো। এদের এই লেখাগুলো কিন্তু তখন আমাদের খুব অনুপ্রাণিত করতে ছাত্র অবস্থাতে, বলতে পারেন এদের কথা। আর বিশেষ করে বাজপেয়ীর কথা শুনছি বা পেপারে যতটুকু দেখছি, তখন মানে কখনো চাক্ষুষ না দেখলেও ওনার কথা শুনে কিন্তু একটা বিরাট অনুপ্রেরণা আমাদের মধ্যে কাজ করে। এটা একদম একটা ছোট্ট, আমি যদি 100-র ভিতর 10% ধরি, একটা বাজপেয়ীর কথা অনুপ্রেরণা, 90% তখন ছিল সিপিএম। রাজ্য জুড়ে তাদের দাপাদাপি এই করা, কখনো মনে হয়নি যে ওই রুলিং পার্টি যারা আছে, যারা ক্ষমতায় রয়েছে, বাংলা শাসন করছে, কবে বাংলা থেকে শাসন তাদের শেষ হবে ঠিক নেই, বিরাট ম্যান্ডেট নিয়ে মানুষের এ নিয়ে আসছে, ওই পার্টিতে যোগ দেওয়ার কথা কখনো মনে হয়নি? না, দেখুন, যখন ছাত্র রাজনীতি করতাম এটাই বিষয় ছিল যে এই আদর্শটা আমাদের বন্ধুদের মধ্যে নিয়ে যেতে হবে, ছাত্রদের মধ্যে নিয়ে যেতে হবে, ওইটুকু আমার কাজ ছিল। তখন ক্ষমতার কথা কখনো ভাবিনি আমরা। বাজপেয়ীর কথা শুনতাম, অনুপ্রাণিত হতাম, ওইটুকুই। আমরা কিন্তু কখনো ভাবিনি যে কবে আমরা ক্ষমতায় আসবো। ওইটা লক্ষ্য করলে বেসটা তৈরি হবে না। আগে আমাদের বেস তৈরি করা, 2-5 জন বন্ধু করে আমাদের কিন্তু এই দক্ষিণ 24 পরগনাতে, অনেকে রেকর্ড থাকবে না হয়তো, কিন্তু নিশ্চয়ই কলেজে রেকর্ড থাকবে, যে 1991-92 সালে আমরা পর 3টি এবিভিপি সিট পেয়েছি প্রথম ওই কলেজে, দক্ষিণ 24 পরগনায়। যদি মানে জাতীয়তাবাদী কোনো দলের মাধ্যমে কোনো প্রাপ্তি ঘটে থাকে, সেটা কিন্তু আমার মাধ্যমে বা আমাদের মাধ্যমে, যারা আমরা বন্ধুস্থানীয় তাদের মাধ্যমে। তারপরে যখন বিরাট ম্যান্ডেট নিয়ে হঠাৎ করে 235-কে টপকে দিয়ে 11 সালে এই রাজ্যে, না দেখুন, তারপরে সরাসরি 2014-15 এই সময় থেকে সরাসরি বিজেপির রাজনীতিতে তো আমরা করছি, এবং লেখালেখি, বক্তৃতা, এই সমস্ত গুলো চলতো। আবার সরাসরি রাজনীতি একেবারে 2014 থেকে সরাসরি বিজেপির রাজনীতিতে। হ্যাঁ, যখন তৃণমূল, দেখুন তৃণমূল জন্ম এক কথায়, যেটা সবাই বলে, বিরোধীরাও বলে যে বিজেপির থেকে তৃণমূলের জন্ম। প্রথম দিকে যখন ছিল বিজেপি সাপোর্ট করেছিলেন তৃণমূলকে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে তখন একটা ভালো সম্পর্ক ছিল। আমি তো এই কথা অনেক জায়গাতেই বলি যে টিএমসি কে প্রাসঙ্গিক করে রেখেছিল বিজেপি, বিশেষ করে বাম বিরোধী লড়াইয়ের মুখ হিসেবে তাকে তুলে ধরা হয়েছিল। এবং আমরা ভেবেছিলাম যে অনেক জায়গাতে যেমন এনডিএ জোট আছে, সেই এনডিএ জোটের সাপোর্ট নিয়ে তো আমাদের দল রয়েছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সেভাবে সাপোর্ট করেছিল। উনি পরবর্তীকালে আমাদের সঙ্গে গদ্দারি করেছেন, শুধু গদ্দারি নয়, আমাদের 200-র বেশি কর্মীর উনি প্রাণ নিয়েছেন, ব্লাড শেড করেছেন। উনি রাজেশ তাপসকে মেরেছেন, যিনি বাংলা ভাষার জন্য, যে ছাত্ররা লড়াই করছিল, বাংলা শিক্ষক পাওয়ার জন্য লড়াই করছিল, তাদেরকে উনি হত্যা করেছেন। কখনো মনে হয়নি যে যখন দল, বিজেপি দল কেন্দ্র থেকে সাপোর্ট করছে তৃণমূলকে, তৃণমূলে যাওয়ার কথা কখনো ভাবা যায়নি? কখনোই তৃণমূল যাওয়ার কথা আমরা ভাবিনি, কারণ যারা এবিভিপি দিয়ে যার জীবন শুরু, এবং যেভাবে আমরা জাতীয়তাবাদী কাজ করে গেছি নিরন্তর লেখালেখির মাধ্যমে, এবং হয়তো আপনিও জানবেন, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতি নামে আমার একটি সংগঠন আছে। 2014 সাল থেকে গোটা দক্ষিণ 24 পরগনায় এবং আমার ছাত্রছাত্রীর মাধ্যমে, পরিচিত শিক্ষকদের মাধ্যমে আমি গোটা পশ্চিমবঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গ কিভাবে তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাসঙ্গিকতা কিভাবে আবার সেই জনসংখ্যা পাল্টে যাচ্ছে, বাঙালি হিন্দুর জন্য যে হোমল্যান্ড সমাবেশ তৈরি করেছিলেন, সেই ইতিহাসটা সবাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আমি সেই ইতিহাসটা রিভাইভ করার চেষ্টা করেছি, ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রচুর এখানে কিন্তু সেমিনার আমি করেছি গোটা দক্ষিণ 24 পরগনায়। আরো একটা প্রশ্ন, যখন একদম তৃণমূল মধ্যগগনে বিজেপির সঙ্গে একদম ছাড়াছাড়ি, যদিও বিরোধীরা বিভিন্ন সময় বিভিন্ন বক্তৃতা আমরা দেখি সেটি তথ্য উঠে এসেছে, একের পর এক অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছে যে এত করাপশন সামনে এসেছে, তবু বলেছে যদি আমার বিরুদ্ধে অ্যাকচুয়ালি কোনো করাপশন বা আমি ফাঁসির মঞ্চে যাবো, ইডি সিবিআই এর কাছে তথ্য রয়েছে, কিন্তু কোথাও গিয়ে একটা গোটা জায়গা তৈরি হচ্ছে, সাধারণ মানুষ কোথাও গিয়ে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বিজেপির উপর থেকে। তখন তৃণমূলের তো অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। আমরা একটা সময় আপনার বাড়িতেও গিয়েছিলাম, যে তৃণমূলের লোকজনই, আপনি তখন বলেছিলেন স্টেটমেন্ট, আমার মনে আছে ভালো করে, বেশ কিছুদিন আগে, যখন বাড়ি ভাঙচুর করলো আপনার, রাত্রেবেলা, অনেক রাত্রে দোতলার উপরে ছুটলো, আপনার বেডরুম ভাঙলো, তো কোথাও কি আপনার প্রাণের ঝুঁকি ছিল, কিন্তু এই বিজেপি থেকে বসে যাবো, সরে যাবো, এরকম মানুষের তো কখনো তৈরি হয়? দেখুন, আমি 2016 সালে সোনারপুর দক্ষিণ বিধানসভায় আমি ভারতীয় জনতা পার্টির হয়ে লড়েছি, এবং তারপর শিয়ালদা অঞ্চলে আমার কলেজ, সেখানে আমি জানছি ইচ্ছাকৃতভাবে তারা করছে, সেই ছাত্ররা আমাকে চেনে, তো কারো না কারো ইন্ধনে আমাকে বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, আমি তাদের একটা কথাই বলেছিলাম যে আমার 2/3 জীবন চলে গেছে,
হয়তো 1/3, মানে যদি কারো গড় বয়স 70 বছর হয়, তো আমার 50 বছর চলে গেছে, আর 1/3 আছে, না একটু আগে যাবে। একদম। তারপরে আর তারা আর আবার ঘাটানোর আর কোনো সাহস করেনি, বুঝে গেছে একে সরানো যাবে না কোনোভাবে। দেখুন, ওটাও রাজনীতির পার্ট। কেউ যদি আমাকে ভয় দেখিয়ে সরানোর চেষ্টা করে, সেটাও তার রাজনীতির পার্ট, সে তার রাজনীতি করেছে। আমি কি উত্তর দেবো, আমি কিভাবে থাকবো, আমার ব্যাকবোন ঠিক আছে কিনা, এটা দেখতে হবে। একটা প্রশ্ন খুব জানতে ইচ্ছা করে, এবং সোনারপুরের অনেক মানুষের একটা প্রশ্ন যে মনোরঞ্জন জর্দার যখন একদম গোটা পশ্চিমবঙ্গ বাংলায় কোনো বিজেপির হাওয়া নেই, ঝড় নেই, 16তে নির্বাচনে দাঁড়ালো, তারপর থেকে অন্তরাল থেকে কাজ করছে, কেন 21-এ দাঁড়ালো না, কেন 26-এ দাঁড়ালো না? চাইলে তো একটা টিকিট পাওয়া যেত, কেন? এটা কি অন্য কোনো প্ল্যান ছিল? দেখুন, 2016 সালে যখন দল আমাকে বলে এবং তখন বলা হয় যে অধ্যাপকের বিরুদ্ধে একজন অধ্যাপক প্রার্থী আমরা দিতে চাই, জীবনবাবুর বিরুদ্ধে প্রার্থী দিতে চাই, তো আমি সেটা বলেছিলাম, তো আমি কারোর বিরুদ্ধে নেই, আমি বরং আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়াচ্ছি। আমি জানতাম যে হারবো, আমি জানতাম যে আমি থার্ড হবো, কিন্তু দল আমাকে বলেছে আমাকে দাঁড়াতে হবে, আমাকে লড়তে হবে। 21 সালে আমি ইন্টেলেকচুয়াল সেলের হয়ে বহু কাজ করেছি, সহসভাপতি হিসেবে কাজ করেছি, দল আমাকে মনে করেনি, দেয়নি, আমার কোনো রকম আক্ষেপ নেই। 26 সাল আমি সভাপতি, আমি একজন জেলা সভাপতি, জেলা সভাপতি হিসেবে আমাকে যে দায়িত্ব পালন করতে বলা হয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি। সুতরাং 26 সালে আমাকে টিকিট দেয়নি, কোনো আক্ষেপ নেই, পুরোটাই কাজ করেছি, যতটা ব্যাক সাপোর্ট দিয়ে কাজ করতে হয়। মানে আমাদের এই অবসর, অন্য কোনো রকম অবসর থাকে না, মানে বাইরে বেরোনো ঘোরার অবসর থাকে না, এমন একটা অবস্থা আমাদের কাজ করতে হয়েছে। রাজ্যের সঙ্গে লিয়াজো করা, বিভিন্ন মিটিং করা, ব্যাক সাপোর্ট দেওয়া, সেই কাজগুলো আমাদের করতে হয়েছে, এবং তার ফলে আমরা পেয়েছি। না, মনে একটা খুব প্রশ্ন যে এই দক্ষিণ 24 পরগনা একদম তৃণমূলের কিন্তু শক্ত ঘাঁটি। একদম। এবারে আমরা দেখেছি যে বিজেপি যতটা ঝড় ছিল 21-এ মানুষের ভিতরে, এবছর কিন্তু ওই ঝড় আমরা দেখতে পাইনি। আমরা বিভিন্ন প্রান্তে ঘুরেছি, কিন্তু মানুষ একটা জায়গায় সনাতনীরা একটা ছাতার নিচে আসবে সেরকম একটা আন্দাজ আমরা করতে পারছিলাম। কিন্তু আপনাদের কি এমন প্ল্যান ছিল যে দক্ষিণ 24 পরগনা, আপনি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি, যেখানে পরে টালিগঞ্জে কে, অরূপ বিশ্বাস, ভাবা যায়, যিনি একাধিক মন্ত্রিত্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম রাইট হ্যান্ড, সে তাকে হারালেন। যাদবপুর কোথায়? যাদবপুরের একটা আলাদা সেন্টিমেন্ট রয়েছে, একটা ইতিহাস রয়েছে, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য দাঁড়াতেন, তারপরে পরপর বামপন্থী গড় আর কি, বামপন্থী থেকে তারপরে আসলো সোনারপুর বামপন্থী গড়, আর সোনারপুর তো আরো বামপন্থী গড়, মানে বিশাল বামপন্থী গড়। সবাই চলে যাওয়ার পরেও যাদবপুরে বাঘাযতীন একটা সিট সুযোগ করতে ধরে রেখেছিলেন। সেই জায়গায় কি স্ট্র্যাটেজি ছিল যে আপনারা এই ফল করলেন? দেখুন, দলের স্ট্র্যাটেজি বাঁধা ছিল। লোকসভার পর থেকে একটি দিন আমরা ছুটি পাইনি করবে, আপনারা হয়তো জানবেন না বা সাধারণদের জানার কথা না, একটি দিন আমরা ছুটি পাইনি। একটি করে আমাদের চয়ন করতে হয়েছে মেম্বারশিপ। কতজনকে আমরা মেম্বারশিপ করতে পারি, বাড়ি বাড়িতে গিয়ে মেম্বারশিপ, পাড়ায় গিয়ে মেম্বারশিপ, স্টেশনে মেম্বারশিপ, মেট্রো রেলের মানে মেম্বারশিপ, আমাদের যে টোটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, সেখানে গিয়ে মেম্বারশিপ। ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় দেখা গেছে, হারার পরেও রাস্তায় দেখা গেছে। এবং আমাদের যাদবপুরের ক্ষেত্রে যদি আলাদা করে বলেন, যাদবপুরের ক্ষেত্রে যাদবপুর লোকসভায় আমরা এই প্রথম, টালিগঞ্জ এবং যাদবপুর বিধানসভাতে বামপন্থীদের হারিয়ে সেকেন্ড পজিশনে গেছিলাম। ট্রেনটা ছিল যে বামপন্থীদের পিছনে ফেলে আমরা এগোবো, এবং এখানের যে ব্যবধানটা ছিল 2.5 লক্ষ, গোটা দক্ষিণ 24 পরগনার মধ্যে এটা ভালো রেজাল্ট করতে পারেন, এবং 31টি সিটের মধ্যে সোনারপুর দক্ষিণ বিধানসভা 9,700 সামথিং, মানে এই সবচেয়ে ডিফারেন্স সবচেয়ে কম। তখন থেকে আমাদের মানে দল তো যা করাচ্ছে নিরন্তর, সেটা আমরা কিন্তু যাদবপুর এবং সোনারপুর দক্ষিণে আমরা মেম্বারশিপের উপর প্রচন্ড ভাবে জোর দিয়েছি, অন্যগুলো তো দিয়েছি। তো সেই মেম্বারশিপের সময় বোঝা গেছিল যে মেম্বারশিপ এবং অ্যাক্টিভ মেম্বারশিপ যেভাবে উঠে আসছে, সামনের দিনে আমরা প্রচুর কর্মী সামনের দিনে পাবো সংগঠনে, এটা একটা বিষয়। নেক্সট হলো যখন পরপর আমাদের দেখবেন 1 সপ্তাহে 1 মাস বিভিন্ন কার্যক্রম আমাদের দেওয়া হয়। আপনারা দেখেছেন, সে মন্দির পরিষ্কার করাই হোক, বিভিন্ন মূর্তি পরিষ্কার করা হোক, ড্রেন পরিষ্কার করা হোক, স্বচ্ছ ভারত হোক, নিরন্তর আমাদের কাজের মধ্যে পাবে।
এই যে মাইক্রো লেভেল আমাদের এই কাজগুলো নিয়ে কিন্তু বিদ্রুপ করা হয়েছে। দেখুন, এটা কেউ বুঝতে পারেন মাইক্রো লেভেল কাজটা যে কতটা সুবিধা দেয় সহজে বুঝতে পারবে না। দেখুন, এখানে সংগঠন অনেক দল আছে, সংগঠনের ইত্যাদি আছে। পান্না প্রমুখ কি ব্যাপার, এটা অন্য কোনো দলের মানে ব্যাপারটা তারা বুঝতে পারবে না। একটা পৃষ্ঠা প্রমুখ দায়িত্ব পালন করতে পারে, একটা বুথের কিরকম সংগঠন হয়, আমি তো ডিটেলসে যাবো না, কিন্তু আমাদের দল অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি এগিয়েছে, এটুকু বলতে পারি। এইবারে বলতে পারেন যে এই যাদবপুরের ক্ষেত্রে আলাদা কি প্ল্যানিং, এটা আমাকে জিজ্ঞাসা করলে, দেখুন এখানে একটা ন্যারেটিভ আমি অনেকদিন থেকে চালাচ্ছি, যেটা আমি বললাম পশ্চিমবঙ্গ দিবসের মাধ্যমে আমি চালাতাম। সেই ন্যারেটিভটা কিন্তু আপনি বোধহয় আমার কভার করেছেন, যে আমার সোনারপুর বার্তা পশ্চিমবঙ্গ দিবসের যে র্যালি সেটা কভার করেছি। তো এই জায়গাগুলোতে আমি সব জায়গাতে কিন্তু লিফলেট দিয়েছি। দল যখন পথসভা করলো তখন থানা থেকে বলে যে হঠাৎ করে আপনারা পথসভা করছেন কেন এতগুলো, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি। সেই পথসভাগুলো আমি যাদবপুরের ক্ষেত্রে একটা বিশেষ ন্যারেটিভ নামিয়েছিলাম, সেটা হলো বামপন্থী ভোট আমাদের কাটতে হবে। বামপন্থীদের নাক্করজনকভাবে শুধু আক্রমণ নয়, বামপন্থীদের এটা বলো যে পশ্চিমবঙ্গ আবার বিপদের মুখে, 46 সালে বিপদের মুখে পড়েছিল। সেই বিপদের মুখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন হিন্দু বাঙালির হোমল্যান্ড করেছিলেন, তখন জ্যোতিবাবু কিন্তু ভোট দিয়েছিলেন পশ্চিমবঙ্গ তৈরির পক্ষে। বামপন্থীরাও ইতিহাস জানে না, বামপন্থীদের বলুন যে আপনারা জ্যোতিবাবুর চেয়ে এত কিছু অভিজ্ঞ মানুষ নন, যে জ্যোতিবাবু কিন্তু পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছিলেন। সেই পশ্চিমবঙ্গকে আপনাকে রক্ষা করতে হবে, বামপন্থীদের আক্রমণ করবেন না। বামপন্থীদের সঙ্গে আমাদের কোন রকম কিন্তু কোনো বিরোধিতা নেই, কারণ বামপন্থীদের বিরোধিতা করবে নোটার সঙ্গে। বামপন্থীদের ভোট আমাদের পেতে হবে, কেন আক্রমণ করবে? তাই ওদের বলুন সামনের দিনে ওদের সন্তান সন্ততি, ওদের নাতি নাতনিদের নিরাপত্তার দায়িত্ব পশ্চিমবঙ্গের নিরাপত্তার সঙ্গে জড়িত। এই একটা ন্যারেটিভ কিন্তু আমরা টালিগঞ্জ যাদবপুর থেকে শুরু করে এই আমরা ন্যারেটিভটা চালিয়েছি, এবং সেই ন্যারেটিভটায় নিজের কথা বলতে গেলে টালিগঞ্জ এবং যাদবপুরে আমি খুব সাড়া পেয়েছি। ব্যক্তিগতভাবে অনেকেই খোঁজ নিয়েছেন এই ভদ্রলোকটি কে, বিজেপিতে এরকম ভদ্রলোক আছেন এরকম কি আর কি, এরকম তারা খোঁজ নিয়েছেন। হ্যাঁ, এবং অধ্যাপক মানুষকে যে এখানে রেখেছেন সংগঠনে অনেকে, সেটা অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে। অনেকে হয়তো মনে করতে আরো বেশি ডাইনামিক লড়াকু হলে ভালো হতো। সবসময় যে সেটা কাজ দেয় না, কাজই দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে গিয়ে প্রচার করা এবং নিরন্তর মানুষ লড়াই চায় না তো, লড়াই চাইলে ওই বামপন্থী রেখে মানুষ শান্তি চায়। কতটা থ্রেট পেয়েছেন, উল্লেখযোগ্য থ্রেট? উল্লেখযোগ্য থ্রেট হয়তো 16-17 সালে বললাম, ওইটা ওই সময় পেয়েছিলাম। পরবর্তীকালে ছোটখাটো থ্রেট পেয়েছি, সেটা কোনো ব্যাপার না। আর সভাপতি হয়ে আসার পরে যখন সভাপতিত্ব হয়ে এরকম জায়গায় খুব বেশি থ্রেটের শিকার আমি হয়নি, কিছু ফোন হয়তো 2-1টি আসে। আমি আপনাদের এই জেলা বলুন, পাশাপাশি জেলা থেকে আমি বেশ কয়েকজনের সঙ্গে মিট করার পরে আমি একটা ব্যালেন্স করে চলে তৃণমূলের সঙ্গে মনোরঞ্জন যাত্রা। এই প্রশ্নটা কি কোথাও কি ঠিক? আমি এই প্রশ্ন করার সুযোগ পাইনি। 100% মিথ্যা কথা। কারোর সঙ্গে সেটিং এর প্রশ্ন আসে, ব্যালেন্সের প্রশ্নই আসে না। কেউ বলতে পারবে না কোনো তৃণমূল নেতার কাছে আমার কখনো ফোন নাম্বার পাবেন, কোনো বার্তালাপ পাবেন। এখন তো এগুলো পাওয়া যায় না, প্রযুক্তিতে পাওয়া সম্ভব। মিনিমাম কোথাও বার্তালাপ পাবেন না, কারণ আমি আমার নীতি আদর্শ নিয়ে আমি চলি। নীতি আদর্শের কথা আমি মানুষকে বলে আমি বললাম তো তৃণমূলের বিরোধী নেই, কংগ্রেস বিরোধী নেই, আমি বিজেপির পক্ষে। আমি যদি বলি আমার ধারণাটা এরকম, অন্য যে বলতে পারেন তারা বলতে পারেন যে তৃণমূলের বিপক্ষে বিরুদ্ধে আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে দাঁড়িয়ে যেগুলো করার সেগুলো করেছি, এবং যখন যতটুকু প্রয়োজন তখন ততটুকু। কারণ দল আমাকে ঠিক করে দেয়, দল আমাদের যে রুটিন দেয়, যে কাজ করে দেয়, সেইটুকু 100% করলেই দল দাঁড়িয়ে যাবে। কেন্দ্রের স্তর থেকে আমাদের ঠিক হয়, মনোরঞ্জনদের আলাদা করে এখানে কিছু ঠিক করবে না। আমি একটা সোনারপুর দক্ষিণ বিধানসভায় যেটা আপনি বললেন যে আপনি 2024 থেকে আপনাদের কাজের সুফল পেতে শুরু করেছিলেন। 2024 সালের যে লোকসভা নির্বাচন গেল, সেটাতে আপনাদের ভোট কমেছে, মানে সিট কমেছে রাজ্যে, 12টার মতো সিট কমলো, কিন্তু সোনারপুর দক্ষিণে আপনার 9,000 সামথিং, মানে 10,000-এর মধ্যে নিয়ে আসতে পারেন। তারপর আমরা একটা আন্দাজ করতে পারছি যাদবপুরের সব জায়গায় আমরা মার্জিন কমিয়েছি, একমাত্র বারুইপুর পূর্ব ছাড়া ওই বাজারে কিন্তু সবচেয়ে মার্জিন কমেছি আমরা। 21 সালে অত বিজেপির হাওয়া, তার 1/3 কর্মী নিয়ে আমি কাজ করেছি, কিন্তু সংগঠিতভাবে কাজ করেছি, অত্যন্ত সংগঠিতভাবে। মানে আমি তাদেরকে মোটিভেট করা, যতটুকু কর্মী আছে তাদেরকে মোটিভেট করে কাজ করেছি। আপনি কাজ করতে গিয়ে ধরুন আপনাদের সরকার এসছে,
যাদবপুর এই সংগঠন জেলাটা সবচেয়ে সমস্যা কি দেখলেন, যে সমস্যাগুলোতে ইমিডিয়েট হাত দিতে হবে, প্রশাসনিক লেভেল বলুন, উন্নয়নের ক্ষেত্রে বলুন, কোন জায়গাটা আপনার কোন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি চলে? এটা এক একটা বিধানসভায় এক একটা এলাকায় এক এক রকম বিষয় রয়েছে। যাদবপুর, টালিগঞ্জ, বারুইপুর পূর্ব, পশ্চিম, উত্তরের কিছু জায়গায় প্রশাসনিক সমস্যা আছে, মানে গুন্ডাগর্দি, তোলাবাজি, জোর করে জমি দখল, মাটি কাটা, এই ধরনের, মানে একেবারে সম্পূর্ণ প্রশাসনিক সমস্যা। প্রশাসন মানে যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন জঙ্গলের রাজত্ব, একদম জঙ্গল আছে। এই জঙ্গলের রাজত্ব কোনো কোনো জায়গায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা তো আছে, আমার এই কোনো কোনো জায়গাতে কিন্তু আমার কোনো কোনো বিধানসভাতে রয়েছে। সেটা একটা বড় সমস্যা। ভারতীয় জনতা পার্টি আমার মনে হয় প্রশাসন হাতে নেওয়ার পরে কড়া হাতে এটাকে দমন করবে। এছাড়া যেটা দীর্ঘদিন রয়েছে জলের সমস্যা, জলের সমস্যা তো এখন যে ঘর ঘর নল দিয়ে জল প্রকল্প, এটা সব জায়গায় পৌঁছে গেছে, পৌঁছে যাবেও সামনের দিনে। এটা বড় ধরনের সমস্যা ছিল, কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসেও গেছে, যতটুকু বাকি আছে সেটা বিরাট প্রজেক্ট, বিরাট প্রজেক্ট। সেটা এখন কিন্তু সব দক্ষিণ চব্বিশ পরগনায় জলের সমস্যাটা, আর্সেনিকের সমস্যা, আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ, এই কাজটা সরকার করবে। আচ্ছা, আপনি একটা সত্যি কথা বললেন আজকে, যে আপনি কখনো ভেবেছিলেন যে সোনারপুর উত্তর বিধানসভা আপনাদের জয় আসবে? দেখুন, সোনারপুর উত্তর বিধানসভায় সত্যি কথা বলতে কি একটা 50-50 লড়াই হবে এবং শেষ পর্যন্ত খুব কম মার্জিনে হারবো। এটা হারা যেতে পারবে, ওটা খুব কম মার্জিনে বেড়ে ভেবেছি, খুব কম মার্জিনে হারতেও পারে, জিততে পারে, কিন্তু খুব কম মার্জিন। আর কোন বিধানসভা আপনার এই 7টা বিধানসভার মধ্যে আপনি কোনটা ভেবেছিলেন যে জিতবো? আসার মতো? যাদবপুর এবং সোনারপুর দক্ষিণ 3 মাস আগে আমি বলে দিয়েছি জিতবো, মাস জিতবো। যাদবপুর অনেকেই ভাবতে পারেনি, যাদবপুরের ইকুয়েশনটা একদম পরিষ্কার, মানে সময় থাকলে আমি ব্যাখ্যা করতে পারি। প্রথম কথা আমি বললাম যে আমরা সেকেন্ড পজিশনে উঠে এলাম, টালিগঞ্জ এবং যাদবপুরে সেকেন্ড পজিশনে উঠে এলাম, এবং তৃণমূলের সঙ্গে মানে বামপন্থীদের হারিয়ে আমাদের তৃণমূলের সঙ্গে ডিফারেন্স ছিল 17,500। যখন এসআইআর হয়, এসআইআর যখন ঘোষণা হলো সেদিনে সেরকম কয়েকদিনের মধ্যে তখন সুজন চক্রবর্তী বলেছিলেন যাদবপুরে 40,000 ভোট এখানে বাদ যাবে। আমি সেই দিনে যাদবপুরে কোনো একটা মিটিং এ ছিলাম, আমি বলেছিলাম 52,000 ভোট বাদ যাবে, কারণ আমি কিছু ডেটা নিয়ে সে সময় কাজ করছিলাম বা কি হতে পারে এসআইআর, সেখানে কিন্তু 54,000 নাম বাদ গেছে। সুতরাং আমি অনেকটা সঠিকের কাছাকাছি ছিলাম। এবারে দেখুন এই 54,000, আমি এটা অন্য একটা চ্যানেলে বলেছি, তারার চোখে এরকম কিছু একটা প্রোগ্রাম করে, তারকার চোখে তারকা কেন্দ্র, সেদিন আমি বলেছি এই 54,000 ভোটের মধ্যে 30% ফলস ভোট, ধরুন 18,000, 17,500 ভোটে হেরেছি, তার মানে আমি জিতেছি। লোকসভায় আমি যাদবপুর জিতেছি, একটা কথা বলছি। এইবার ট্রেন্ড হলো বামপন্থীরা আমাদের দিকে ভোট দেবে, ট্রেন্ড। এবং মমতা ব্যানার্জি যা করেছেন, বাংলাদেশে যা ঘটেছে, এই ইম্প্যাক্ট গুলো বলতে হবে, সঙ্গে সঙ্গে এই ইম্প্যাক্ট কিন্তু রয়েছে, এই ঘটনাগুলোর ইম্প্যাক্ট। মুর্শিদাবাদে মানে নববর্ষের দিনে হিন্দুরা ঘর ছাড়া হচ্ছে, 2জন মারা গেলেন সেখানে, চন্দন দাস, অরগোবিন্দ দাস, এতে ইম্প্যাক্ট রয়েছে। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এখানে যে ঘটনা ঘটছে, তার একটা ইম্প্যাক্ট রয়েছে, উদ্বাস্তু মানুষের মধ্যে তার একটা ইম্প্যাক্ট রয়েছে। সুতরাং ওই উদ্বাস্তু ভোট কিন্তু আমাদের দিকে আসছে, আর তৃণমূলের অ্যান্টি ইন্ডিয়ান রয়েছে। তাহলে আমি যাদবপুর কেন জিতবো? সুতরাং এটা জিতবো, এটা আমাদের, এটা গেল যাদবপুর। এবার আমি বলছি যে এই ধরুন 4টে, আপনার 7টা বিধানসভা, আপনার ভিতরে 4টে আপনি জয় ছিনিয়েছেন, টালিগঞ্জ, যাদবপুর, সোনারপুর উত্তর দক্ষিণ। আর কোনটা আপনাদের ছিল যে আপনারা কাছাকাছি যেতে পারতেন? না, টালিগঞ্জে বিশেষ করে অরূপ বাবুর ওই মেসি কাণ্ডের পরে আমরা জানি অরূপ বাবু অনেক কোণঠাসা হয়ে পড়েছেন, এখানে আমাদের জয়ের সম্ভাবনা রয়েছে, এখানে মানে 50-50 চান্স, এবং আমরা জিতবো, কম মার্জিনে জিতবো। এটা যেমন উত্তরের ক্ষেত্রে বললাম জিততে পারে, হারতে পারে খুব কম মার্জিনে, টালিগঞ্জ কম মার্জিনে হলে জিতবো, এটা আমাদের আশা। বারুইপুরে দাঁত ঠেকাতে পারলেন না? বারুইপুরে একটা হলো 35%, ওখানে মুসলিম ভোট রয়েছে, এটা একটা একটু গ্রামীণ এলাকায় কিছুটা হলেও দোল রাজনীতির কিছু একটা ভূমিকা ওখানে রয়েছে, এটা একটা কারণ। আর কয়েকটি জায়গাতে ভীতির পরিবেশ ছিল, সেটা হয়তো তারা কাটিয়ে উঠতে পারেনি, সেটা হতে পারে। কিন্তু পশ্চিমে তো ভালো রকম ফাইট দিয়েছে, একদম। দেখুন যেখানে 48,000 ভোটের ব্যবধান ছিল, সেটা 16,000। সুতরাং 2/3 ভোট কিন্তু আমাদের পক্ষে আমরা আনতে পেরেছি। দুটো জায়গাতে মার্জিনটা অনেক বেশি ছিল, তো আরো যদি ওখানে হিন্দু ভোট কনসেন্ট্রেশন হতো হয়তো জিততে পারতো। এটা স্বাভাবিক আছে যে 30-35% যদি মুসলিম ভোট একদিকে পড়ে,
কোনো একটা বুথে যদি 800 মুসলিম ভোট থাকে, সেখানে 790 জন ভোট দিতে যায়। 790টা ভোট পড়লে 785টা ভোট তৃণমূলের দিকে পড়ে। আবার এই একইভাবে 900 ভোট যদি কোনো একটা হিন্দু অধ্যুষিত এলাকায় হয়, সেখানে 800 লোক ভোট দিতে যায়, আমরা হয়তো 500 পেলাম, ওরা 300 পেল, এরকম ব্যাপারটা ঘটে। তো হিন্দু ভোট কনসেন্ট্রেশন ওখানে সেভাবে ওই দুটো জায়গাতে হয়নি, কিছু জায়গায় হয়েছে, কিছু জায়গায় হয়নি। যে আপনি খুব এখন দল ক্ষমতায় এসছে, আমরা যতটুকু জানি ক্যাবিনেট মিনিস্টার সব হয়ে যাবে বৃহস্পতি বুধবারের মধ্যে, শুক্রবারে বৈঠক আছে, তারপরে সংগঠন সাজানোর ব্যাপার আছে, সামনে পৌরসভা ভোট আসবে, পঞ্চায়েত ভোট আসবে, সোনারপুর বা এই আপনার যাদবপুর সাংগঠনিক এরিয়ায় নতুন করে সংগঠন কিভাবে সাজানো চিন্তা ভাবনা করছে? সাংগঠনিক যে ধাঁচ রয়েছে আমাদের, সেই সাংগঠনিক ধাঁচটা সম্পূর্ণ কেন্দ্রীয় স্তর থেকে আমাদের তৈরি করে দেওয়া, রাজ্যের পর্যবেক্ষণে আমাদের মতামত নিয়ে তৈরি হবে, যে স্ট্রাকচার তৈরি হবে সেই স্ট্রাকচারই আমরা চলি। আমি একটা খুব প্রশ্ন করবো আপনার কাছে, যে আপনি পিছন থেকে আজকে এই দক্ষিণ 24 পরগনা সবচেয়ে শক্ত ঘাঁটির থেকে আপনি দলকে উপহার দিলেন, অবিস্মরণীয়। আমি ব্যক্তি মনোরঞ্জন জোয়ারদার কর্মীদের কাছে স্মরণীয় কি করে রাখতে চাই, যেটা মনে রাখবে? দেখুন, আমি প্রত্যেক কর্মীর সঙ্গে অন্তত শুধু ভালো ব্যবহারটুকু দিতে চাই, ভালো ব্যবহারটুকু, আর যতটুকু মোটিভেশন ওদের মধ্যে দেওয়া যায় সেটাই আমার কাজ। চেষ্টা করেছি দলের যে নীতি আদর্শ, দলের ইতিহাস, এগুলো আলাদা করে ক্যাম্প করে তাদেরকে বলার চেষ্টা করেছি। তাদের কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন এবারে অনেক বেশি করে, আপনি বলছেন যে লোকসভার পর থেকে আপনাদের একটা দিনের জন্য ছুটি দেয় কেন্দ্রীয় নেতৃত্বরা। আমরা দেখেছি 40, 42, 45 ডিগ্রি রৌদ্রে প্রধানমন্ত্রী সাহেব বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে ঘুরেছেন, যেভাবে ডিস্ট্রিক্টে ঘুরেছেন, এবং ওনারা কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, সংকল্পপত্র, যেটা আপনার মনে হয় প্রত্যেকটা সংকল্পপত্র মেনে কাজ করা বা বাস্তবায়ন করা কি সম্ভব বাংলার জন্য? একটা যেটা প্রথম উত্তর দিয়ে আপনি বললেন যে মানে নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব, প্রথম প্রশ্ন করেছেন একই উত্তর, যে কেন্দ্রীয় নেতৃত্ব কেন আসছেন, একটাই উত্তর, তারা মনে করছেন যে ভারতবর্ষের নিরাপত্তার পক্ষে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসা জরুরি। দেখবেন এনআরসি নিয়ে একটা রায় দিয়েছিল, আমি এই মুহূর্তে এক্সাক্ট ডেটটা আমি বলতে পারছি না, আসামে এনআরসি নিয়ে একটা রায় দিয়েছিল। সেই রায়ের যদি আপনি কপিটা পড়েন, সুপ্রিম কোর্টের রায়, আপনি যদি না জেনে পড়েন মনে হবে যে ভারতীয় জনতা পার্টি বোধহয় কেউ এটা লিখেছে। পশ্চিমবঙ্গের আসামের 10 কিলোমিটার অঞ্চল বিনা যুদ্ধে দখল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ নিকটবর্তী জায়গা। এই থ্রিটটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সবাই জানে, সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের বিরাট দরকার ছিল ভারতবর্ষের কাছে। এবার দ্বিতীয় যেটা বলছেন যে একটা হলো জঙ্গলের রাজত্বের অবসান ঘটানো, এটা দরকার। এবারে যে কোনো দলের সংকল্পপত্র, ইস্তেহার যেটাকে বলে সংকল্পপত্র, আমাদের সংকল্পপত্রে একটা ঘোষণা হয়েছে, ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজ্যে যখনই ক্ষমতা এসেছে, দায়িত্ব পেয়েছে, সেখানে যে সংকল্পগুলো তারা ঘোষণা করেছে প্রত্যেকটি তারা পূরণ করার চেষ্টা করেছে। এখানেও আমাদের যে সংকল্প ঘোষণা করা হয়েছে ধাপে ধাপে, সেটা অবশ্যই পূরণ করা সম্ভব। অন্য রাজ্যে হচ্ছে, এখানেও পূরণ। এই যে বিজেপি এই মুহূর্তে যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসলো, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে আপনার কি মনে হয় যে সংকল্পপত্র এবং যে একদম চাঁচা চলা বক্তব্য ছিল যে বুলডোজার সংস্কার এখানেও আনা হবে, তারপর ঝুলিয়ে সাইজ করা হবে যেগুলো যাদের এন্টি সোশ্যালদেরকে, শুভেন্দু অধিকারী যে ধরনের মানুষ, ওনার যে ধরনের পার্সোনালিটি, এগুলো প্রয়োগ করে এই যে দুষ্টু দমন পশ্চিমবাংলায় যেটা মুক্ত অঞ্চল, সেটাকে কি কন্ট্রোল? আইনের শাসন আনতে গেলে কড়া দাওয়াই দিতে হবে, সম্ভব? সেই কড়া দাওয়াইয়ের মিডিয়া কি হবে, ধরনটা কি হবে, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, পুলিশ মন্ত্রী হয়েছেন, তিনি অনেক ভালো বোঝেন, এটা আমার বলার কিছু নেই। সুশাসন আসবে আমার বিশ্বাস আছে। অনেক ধন্যবাদ সোনারপুর বার্তা স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম মনোরঞ্জন জোয়ারদার, যাদবপুর সাংগঠনিক জেলার
বিজেপি যাদবপুর সাংগঠনিক জেলার তিনি সভাপতি। আর এই সাংগঠনিক জেলায় কিন্তু 7টি বিধানসভা ছিল। 7টি বিধানসভার মধ্যে কিন্তু তিনি 4টি বিধানসভা উপহার দিলেন বিজেপি অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর ঠিক কি কারণ ছিল, কিভাবে তিনি কবে থেকে সাজাচ্ছিলেন গুটি, কিভাবে এই সম্ভব হলো, এই এত বড় একটি ঘটনা ঘটাতে কিভাবে সম্ভব হলো এই 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 শক্ত ঘাঁটি, তৃণমূলের শক্ত ঘাঁটিতে 4টি প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা, গোটা বিষয় তিনি আজকে আমাদের সোনারপুর বার্তার স্টুডিও জানালেন, আমাদের দর্শক বন্ধুদের জানালেন।